Dear students, today we are talking about the components and genesis of soil. This video is mainly made for Bengali speaking students. Therefore, I shall talk everything in their mother tongue. এখন প্রথমে আমাদের জেনে নেওয়া যাক মাটি বা সয়েল এই কথাটি কোথা থেকে এসছে। ল্যাটিন শব্দ সোলাম থেকে এই সয়েল কথাটির উৎপত্তি, যার অর্থ ফ্লোর বা মেঝে। অর্থাৎ মাটি বলতে সাধারণত ভূমি বা জমি সংক্রান্ত বিষয়কে বোঝানো হয়। এখন জানা যাক মাটি কাকে বলে। মাটি হলো ভূপৃষ্ঠের ওপর খনিজ দ্রব্য, জৈব পদার্থ, জল ও বায়ুর সমন্বয়ে গঠিত যে শিথিল, নিষ্ক্রিয় ও ধূসর বর্ণের স্তর উদ্ভিদমণ্ডলীকে ধারণ ও পোষণ করে, তাই মাটি। অর্থাৎ এক কথায় গাছপালা জন্মাতে পারে ভূপৃষ্ঠের সেই সব অংশ যা বিভিন্ন খনিজ দ্রব্য, জল ও বায়ুর সমন্বয়ে গঠিত, তাকেই আমরা মাটি বলে থাকি। এখন এই সয়েল সায়েন্স বা মৃত্তিকা বিজ্ঞানে অনেক সময় পেড কথাটা আমরা বারবার পেয়ে থাকি, তা আমাদের জানা প্রয়োজন আগে। তাই পেড কি? এটা প্রকৃতপক্ষে মাটির একটি গঠনগত একক। মাটির প্রাথমিক কণাগুলো একত্রিত হয়ে যে ছোট গুটি তৈরি করে তাকে পেড বলে। এটা অনেক সময় আমরা চাষের মাঠে দেখে থাকি, যখন কৃষক লাঙল দিয়ে জমিটা চাষ করে, তখন মাটির বড় বড় চাই বা ডেলা, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি, উঠতে থাকে। এভাবে একটি মাটিকে ভাঙতে ভাঙতে যে ছোট দলা বা গুটির মতো কণা পাই, তাকেই আমরা সাধারণত পেড বলি। এখন আমরা জানি সয়েল সায়েন্স বা মৃত্তিকা বিজ্ঞান এর প্রধান শাখা কি কি। এর প্রধান দুটি শাখা আছে। তার একটি হলো পেডোলজি, আরেকটি হচ্ছে ইডাফোলজি। এখন পেড কথাটার মানে তো আমরা আগেই জেনেছি, মাটির ছোট্ট কণা বা দানা। এখন পেডোলজি শব্দের মধ্যে দিয়ে মৃৎবিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা নিয়ে যাবতীয় আলোচনা করা হয়, তার মধ্যে বিশেষত মাটির উপাদান, স্তরায়ন, স্তরবিন্যাস, শ্রেণীবিভাগ, অর্থাৎ এক কথায় মাটির ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে বিস্তৃতভাবে বিজ্ঞানসম্মত উপায়ে আলোচনা করা হয় এই পেডোলজিতে। নেক্সট আমরা আসি ইডাফোলজি। ইডাফোলজি হলো মৃত্তিকা বিজ্ঞানের সেই শাখা যেখানে মাটির উর্বরা শক্তি, উৎপাদনশীলতা, মাটির গুণমান অনুযায়ী কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করবে বা বিকাশ লাভ করবে, সেই সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় এই ইডাফোলজি। আমরা এবার দেখি মাটির প্রধান উপাদান, অর্থাৎ কম্পোনেন্টস অফ সয়েল। প্রধানত 4টি উপাদান আছে, তার মধ্যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ: কঠিন, তরল ও গ্যাসীয় উপাদান, এবং আরেকটি আছে অন্যান্য উপাদান। এখন এই কঠিন উপাদান আবার 2টি অংশে বিভক্ত: খনিজ পদার্থ এবং জৈব পদার্থ। তরল উপাদান 5টি অংশে বিভক্ত। মাটির এই তরল উপাদান মূলত
আকর্ষিত জল, কৈশিক জল, মহাকর্ষীয় জল, সম্মিলিত জল, জলীয় বাষ্প এইসব নিয়ে গঠিত। গ্যাসীয় উপাদানের আবার তিনটি ভাগ: মুক্ত বায়ু, দ্রবীভূত বায়ু আর অশোধিত বায়ু। অন্যান্য বিষয় কম গুরুত্বপূর্ণ নয়, সেখানে আছে কিছু আণুবীক্ষণিক জীব, যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মতো, যারা মাটির উর্বরা শক্তি বজায় রাখতে বিশেষ সাহায্য করে। এখন কঠিন উপাদানগুলোর যে দুটি ভাগ বলা হয়েছিল, খনিজ পদার্থ ও জৈব পদার্থ, তাদেরও আবার দুটি করে উপবিভাগ আছে। খনিজ পদার্থের দুটি উপবিভাগ, প্রাথমিক খনিজ আর গৌণ খনিজ। জৈব খনিজ যেটা আছে জৈব পদার্থ হিসেবে, তার দুটি ভাগ আছে, একটি ডেট্রিটাস আর একটি হিউমাস। এখন আমরা দেখি মৃত্তিকার উৎপত্তি কিভাবে হয়েছে। মাটির উৎপত্তির ক্ষেত্রে সবার আগে প্রথম যা প্রয়োজন সেটা হচ্ছে প্যারেন্ট রক, যার বাংলা পরিভাষা জনকশিলা, কোথাও মাতৃশিলা এমন বলা হয়। এটা মূলত সেই মৌলিক শিলা যা থেকেই আমাদের এই মাটির উৎপত্তি হবে। তো মাটি সৃষ্টির ক্ষেত্রে এই প্যারেন্ট রক প্রথমে আবহবিকারের আওতায় আসে। আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলার বিকার বা পরিবর্তন। এই আবহবিকার হচ্ছে মূল শর্ত। এই আবহবিকারের ফলে উৎপন্ন হয় এক প্রকার আলগা শিথিল আস্তরণ, যাকে আমরা রেগোলিথ বলি। এই রেগোলিথই নানা রকম জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। এই মাটি ধীর প্রক্রিয়ায় যে চলে, দীর্ঘকালীন যে প্রক্রিয়ায় মাটির এই সৃষ্টি, এটাকেই আমরা বলে থাকি ইংরেজিতে পেডোজেনেসিস বা মৃৎজনী। এবার আমরা দেখি এই পরিভাষাগুলি এক একটি কী কী অর্থ বহন করে। জনকশিলা, আগেই বললাম, ভূত্বক গঠনকারী শিলাস্তরকেই আমরা জনকশিলাস্তর বলি। আবহবিকার, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা ওই জনকশিলা চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হয়ে উৎসস্থলেই পড়ে থাকলে তবে তাকে আবহবিকার বলে। রেগোলিথ, এটি আবহবিকারের ফলে উৎপন্ন চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত শিলার যে আলগা বা শিথিল আস্তরণের সৃষ্টি হয়, তাকেই আমরা রেগোলিথ বলি। আর মৃৎজনী, এটি হলো যে জটিল প্রক্রিয়ায় রেগোলিথ থেকে ক্রমান্বয়ে মাটির সৃষ্টি হয়, তাকে মৃৎ বলে। এবার আমরা দেখি মৃৎজনী বা এই পেডোজেনেসিসের বিভাগগুলি কিভাবে সৃষ্টি হয়। মূলত তিনটি উপায়ে মৃৎজনী সংঘটিত হয়। তার একটি হলো প্রাথমিক, দ্বিতীয়টি মৌলিক এবং তৃতীয়টি বিশেষ। এই প্রাথমিক প্রক্রিয়া, এর আবার চারটি উপবিভাগ রয়েছে: সংযোজন, অপসারণ, রূপান্তর ও স্থানান্তর। এই চারটি উপায়ে মাটির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়। মাটি গঠনের মৌলিক প্রক্রিয়া, এরও চারটি বিভাগ রয়েছে: প্রথম জৈবিকরণ, দ্বিতীয় খনিজকরণ, তৃতীয় অধোগমন এবং চতুর্থ সঞ্চয়ন। বিশেষ প্রক্রিয়ার আবার ছয়টি বিভাগ: প্রথম পর্জলীকরণ, দ্বিতীয় ল্যাটেরাইকরণ, তৃতীয় লবণীকরণ, চতুর্থ ক্যালসিকরণ, পঞ্চম ক্ষারকীয়করণ এবং ষষ্ঠ হলো গ্লেইজেশন। এই ছটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এখন জেনে নেওয়া যাক ওই প্রত্যেকটি
বিষয়গুলি কিভাবে মাটি সৃষ্টিতে সাহায্য করে থাকে। প্রথমে প্রাথমিক প্রক্রিয়া, এটি কি? এটি হলো আসলে সেই প্রক্রিয়া যে কোনো মাটির উৎপত্তির শুরুতেই প্রাথমিকভাবে সক্রিয় থাকে। অর্থাৎ যে অঞ্চলের যে জায়গার যেমন মাটি হোক না কেন, সেই মাটির উৎপত্তির শুরুতেই এই প্রক্রিয়াটি প্রথম সম্পন্ন হবে। মনে আছে নিশ্চয়ই, যার বলা হয়েছিল 4টি উপবিভাগ। দ্বিতীয় হলো মৌলিক প্রক্রিয়া, ফান্ডামেন্টাল প্রসেস। এই প্রক্রিয়াগুলি যে কোনো সুস্পষ্ট স্তর বিশিষ্ট মাটি সৃষ্টিতে অপরিহার্য। অর্থাৎ আগেরটির সঙ্গে এর তফাৎ হলো, আগেরটির ক্ষেত্রে কিন্তু সুস্পষ্ট স্তরযুক্ত হতে পারে, নাও হতে পারে। এমন যে কোনো মাটির উৎপত্তিতেই প্রাথমিক প্রক্রিয়া সদা সক্রিয় হবে। কিন্তু মৌলিক প্রক্রিয়ার সম্পন্ন হওয়ার অর্থ সেখানে সুস্পষ্ট স্তর বিশিষ্ট মাটি সৃষ্টি হবে। তৃতীয় এলো যেটি বিশেষ প্রক্রিয়া বা স্পেসিফিক প্রসেস। এই প্রক্রিয়াগুলি প্রাকৃতিক পরিবেশের তারতম্য অনুসারে মাটি সৃষ্টিতে সুনির্দিষ্টভাবে ক্রিয়াশীল হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন জলবায়ু, ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশ, ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল, সেখানে কোনো বিশেষ বিশেষ মাটি সৃষ্টিতে এদের দেখা যাবে। এটা সব জায়গায় দেখা যাবে না, তাই এটি বিশেষ বা স্পেসিফিক প্রসেস। এবার আসি আমরা যে প্রাথমিক প্রক্রিয়া, তার যে 4টি উপবিভাগ বলা হয়েছিল। প্রথমটি সংযোজন বা অ্যাডিশন। এই প্রক্রিয়ায় কি হয়? এই প্রক্রিয়ায় মাটির সঙ্গে জল, বায়ু, সৌরশক্তি, জৈব ও অজৈব খনিজ পদার্থ ক্রমশ যুক্ত হতে থাকে। দ্বিতীয় প্রক্রিয়াটি হলো অপসারণ অর্থাৎ লস। এই প্রক্রিয়ায় মাটি থেকে জলীয় বাষ্প, পুষ্টিমৌল, কার্বন ডাইঅক্সাইড, জৈব রস এই সমস্ত অপসৃত হয় বা তাদের অপসারণ ঘটে। এরপর হলো 3 নম্বর রূপান্তর। এই প্রক্রিয়ায় মাটিতে প্রাথমিক খনিজ গৌণ খনিজে এবং জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। চতুর্থ স্থানান্তর, যাকে আমরা ট্রান্সলোকেশন বলি। এই প্রক্রিয়ায় মাটি থেকে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ কেউ জলে দ্রবীভূত হয়ে, কোনোটি আবার দ্রবীভূত হয় না, তাই প্রলম্বিত অবস্থায় অর্থাৎ ভাসমান অবস্থায় মাটির নিম্ন স্তরে স্থানান্তরিত হয়। এই প্রলম্বিত শব্দটি একটু বুঝে নেওয়া দরকার, না হলে বুঝতে অসুবিধা হবে। অনেক সময় আমরা চা তৈরির সময় চা, চিনি দুটোই জলের মধ্যে ফেলি। তো চিনিটা যেমন দ্রবীভূত হয়, গুলে যায়, কিন্তু চায়ের গুঁড়ো বা দানাগুলি যেমন গুলে যায় না, প্রলম্বিত, ভাসমান বলা যেতে পারে। ঠিক এভাবে মাটির নিম্ন স্তরে এগুলো চুইয়ে এস করে। এবার আসি আমরা ফান্ডামেন্টাল প্রসেস বা মৌলিক প্রক্রিয়া বলা হয়েছিল। এরও 4 রকমের বিভাগ আছে। প্রথমটি জৈবকরণ। এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে কাঁচা জৈব দেহাবশেষ বিয়োজিত হয়ে কালো রঙের হিউমাস গঠন করে এবং এই হিউমাস মাটির সর্ব উপরি স্তর বা ও স্তর, যেটাকে অর্গানিক লেয়ার বলা হয়, তা গঠন করে। অর্গানিক লেয়ার, তাই থেকেই এই ও কথাটি এসছে। খনিজকরণ, জৈবকরণের সম্পূর্ণ বিপরীত এই প্রক্রিয়া। হিউমাস জারিত ও বিশ্লিষ্ট হয়ে মৃত্তিকায় বিভিন্ন খনিজের মুক্তি ঘটায়। অর্থাৎ এটি হিউমিফিকেশনের সম্পূর্ণ বিপরীত বা কাউন্টার প্রসেস। এর ফলে মাটির ও স্তর খনিজ সমৃদ্ধ হয়ে পড়ে। এরপর 3 নম্বর আসে অধোগমন বা ইলুভিয়েশন। এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তর অর্থাৎ এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ বৃষ্টির জলের সাথে মিশে মাটির গভীরে চুইয়ে প্রবেশ করে। এই এ স্তরটা কি? মাটির একেবারে ওপরের যে মূল স্তর, তা হলো এ স্তর। এই এ স্তরেরও আউটার পার্ট অর্থাৎ একেবারে স্কিন লেয়ার বলতে পারো, সেটা হচ্ছে ও স্তর। সুতরাং এ স্তরের মধ্যেই ও স্তরের অংশ বিরাজ করে, এটা
প্রয়োজন। 4 নম্বর আসে সঞ্চায়ন। এই প্রক্রিয়ায় বৃষ্টির জলের সাথে চুইয়ে যে সমস্ত খনিজ পদার্থ মাটির মধ্যে প্রবেশ করলো তারা এ স্তরের নিচে অর্থাৎ বি স্তরে গিয়ে ক্রমশ সঞ্চিত হয়। এই 4টি হলো মৌলিক প্রক্রিয়া বা ফান্ডামেন্টাল প্রসেস। এবার আমরা আসি বিশেষ প্রক্রিয়া। বিশেষ প্রক্রিয়া বলা হয়েছিল 6 রকম। এর মধ্যে প্রথম পর্জলীকরণ। এই প্রক্রিয়া সাধারণত সরলবর্গীয় অরণ্যের, যেখানে আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়, সেখানে ধূসর বর্ণের আম্লিক প্রকৃতির পর্জল মাটির সৃষ্টিতে এই প্রক্রিয়া বিশেষ কার্যকর হয়। দ্বিতীয় ল্যাটেরিকরণ বা ল্যাটেরাইজেশন। এই প্রক্রিয়া সাধারণত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে অনেকটা ইটের মতো বা ইট ভাঙা সুরকির মতো শক্ত লাল রঙের কিছুটা লৌহ সমৃদ্ধ ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। এরপর লবণীকরণ বা স্যালিনাইজেশন। এই প্রক্রিয়া সাধারণত উষ্ণ ও মরু জলবায়ুতে দেখা যায়। এখানে বাষ্পীভবনের মাত্রা খুব বেশি হওয়ায় কৈশিক প্রক্রিয়ায় মাটির নিচ থেকে জল যখন উঠে আসে তার সাথে মৃত্তিকা মধ্যস্থ বা ভূগর্ভস্থ যে সমস্ত সালফেট ক্লোরাইড সমৃদ্ধ লবণ তা মাটির ওপর এসে জমা হয়। এর ফলে এক বিশেষ ধরনের সোলানচাক মাটির সৃষ্টি হয়। 4 নম্বর ক্যালসিকরণ বা ক্যালসিফিকেশন। এই প্রক্রিয়া মরুপ্রায় অঞ্চলে, বিশেষত স্টেপস তৃণভূমি অঞ্চলগুলোতে বেশি লক্ষ্য করা যায়। এগুলো একটু চুন সমৃদ্ধ জনকশিলা থেকে, যেমন ডোলোমাইট, চুনাপাথর, এই ধরনের জনকশিলা থেকে এই ক্যালসিকরণের মাধ্যমে চার্নোজেম, চেস্টনাট এইসব মাটির সৃষ্টি হয়। পঞ্চমটি হলো ক্ষারকীয়করণ বা অ্যালকালাইনেশন। এই প্রক্রিয়ায় মরুপ্রায় অঞ্চলের লবণাক্ত মাটি থেকে তীব্র ক্ষারধর্মী সোলোনেজ মাটির সৃষ্টি হয়। ষষ্ঠ গ্লেইজেশন প্রক্রিয়া। এটি প্রধানত জলাভূমির নিচে সৃষ্টি হয়। আমরা অনেক সময় দেখেছি পুকুরের নিচে যেমন কাদা থাকে, তেমন অনেক জলা জায়গা আছে যেখানকার জল সহজে শুকায় না। তা সে শীতপ্রধান অঞ্চলে হতে পারে, তুন্দ্রা অঞ্চলে হতে পারে, তৈগা বনভূমি অঞ্চলের কোনো অংশে হতে পারে। সেখানে এরকম জলাভূমির নিচে এমন পচা কাদা যেটাকে দেখি আমরা, সেটাই বলতে পারো গ্লেই মাটি। এই গ্লেই মাটি সৃষ্টির প্রক্রিয়াকে আমরা গ্লেইজেশন বলি। সুতরাং এই 6টি হলো আমাদের স্পেসিফিক প্রসেস বা বিশেষ ক্রিয়া। এবার আমরা একবার পুরোটা রিকল করে নিই, অর্থাৎ আরেকবার কলাপ করা প্রয়োজন বা মনে রাখা প্রয়োজন। তাহলে প্রথমে মৃজ্জনী, তার কটি প্রাথমিক বিভাগ, কটি প্রধান বিভাগ বলেছিলাম আমরা? 3টি বলেছিলাম: প্রাথমিক প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া আর বিশেষ প্রক্রিয়া। প্রাথমিক প্রক্রিয়ার কটি ভাগ ছিল? 4টি: সংযোজন, অপসারণ, রূপান্তর আর স্থানান্তর। মৌলিক প্রক্রিয়ার 4টে ভাগ বলেছিলাম: জৈবকরণ, খনিজকরণ, অধোগমন আর সঞ্চয়ন। বিশেষ প্রক্রিয়ার 6টি বিভাগ বলা হয়েছিল: পর্জলীকরণ, ল্যাটারিকরণ, লবণীকরণ, ক্যালসিকরণ, ক্ষারকীয়করণ আর গ্লেইজেশন। অর্থাৎ মৃজ্জনী প্রক্রিয়ার মূল বিভাগ কটি? 3টি। কি কি? প্রাথমিক, মৌলিক ও বিশেষ। প্রাথমিক প্রক্রিয়ার আবার উপবিভাগ কটি? 4টি: সংযোজন, অপসারণ, রূপান্তর ও স্থানান্তর। মৌলিক প্রক্রিয়ার উপবিভাগ কয়টি? 4টি: জৈবকরণ, খনিজকরণ, অধোগমন ও সঞ্চয়ন। আর বিশেষ প্রক্রিয়ার 6টি বিভাগ, যটি পর্জলীকরণ, ল্যাটারিকরণ, লবণীকরণ, ক্যালসিকরণ,
ক্ষারকীয়করণ আর গ্লেজেশন। তাহলে এখানে মনে রাখা প্রয়োজন, যে কোনো মাটির সৃষ্টিতে তার সুনির্দিষ্ট বা সুস্পষ্ট স্তর বিশিষ্ট হোক বা না হোক, প্রাথমিক প্রক্রিয়া অবশ্যম্ভাবী। মৌলিক প্রক্রিয়ার ক্ষেত্রে সুস্পষ্ট স্তর বিশিষ্ট হতে হবে, আর বিশেষ প্রক্রিয়া কোনো নির্দিষ্ট জলবায়ু যুক্ত অঞ্চল বা কোনো নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশেই কেবল সম্পন্ন হবে। এই আজকে আমাদের পাঠের অংশ। সবাই ভালো থেকো।